আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। যে কারণে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে তুলোধনা হলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার 16 মে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধোত্তর পরিকল্পনার প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য খোলাখুলি হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এতে যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের মধ্যে সামরিক অভিযানের দিক নির্দেশনা নিয়ে বিভক্তি প্রকাশ্যে এলো। ইসরায়েলের নেতাদের মধ্যে এই ধরনের বিভক্তি খুবই বিরল। এক সভায় গ্যালান্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জনসমক্ষে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ঘোষণা দিতে বলেন। তিনি বলেন, গাজায় যে ইসরায়েলের বেসামরিক বা সামরিক শাসন প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই তা জনসম্মুখে নেতানিয়াহু বলে দিক। তিনি রাগান্বিত সুরে বলেন, অক্টোবর থেকে আমি মন্ত্রিসভায় এই বিষয়টি ধারাবাহিকভাবে উত্থাপন করছি, কিন্তু কোনো সাড়া পাইনি। এতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ফাতাহের কার্যকলাপ তুলে ধরেন। নেতানিয়াহু জানান, তিনি ফাতাহ স্থানের কাছে হামাস স্থান একেবারে দিয়ে দিতে এখন কিন্তু প্রস্তুত নন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেন, সিদ্ধান্তহীনতা গাজায় কেবল দুটি খারাপ বিকল্প রেখে যাবে। ইসরায়েলের অভিযানের শেষে হামাসই গাজা শাসন করবে, নয়তো ইসরায়েলি সামরিক শাসন প্রতিষ্ঠিত হবে। হতে পারে আমাদের সামরিক অর্জনগুলো ক্ষয় হয়ে যাবে, হামাসের উপর চাপ কমিয়ে দেবে এবং জিম্মিদের মুক্তির জন্য একটা কাঠামো অর্জনের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। আচ্ছা, প্রিয় ভালোবাসার দর্শকগণ, আপনি কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে? জানান আমাদের আপনাদের মতামত। ইয়েস অথবা নো কমেন্ট করে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন, জানিয়ে দিন আমাদের। ইসরায়েলের উপর ক্ষেপেছেন এরদোগান একাই কাঁপিয়ে দিলেন। ফিলিস্তিন ইসরায়েলের সংঘাত নিয়ে বেশ কয়েক দফায় তলানিতে গিয়ে পৌঁছেছে ইসরায়েলের তুরস্কের সম্পর্ক। সর্বশেষ গাজা যুদ্ধ নিয়ে এই সম্পর্ক এবার চূড়ান্ত অবনতির পথে হেঁটেছে। ইসরায়েলের সঙ্গে বন্ধ করা হয়েছে সব ধরনের চুক্তি, বাণিজ্য। এমনকি এই ধরনের পরিস্থিতিতে হামাসকে সন্ত্রাসী নয় বরং তুর্কি স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে তুলনা করে প্রশংসায় ভাসেন প্রেসিডেন্ট এরদোগান। এবার আর সমর্থন নয়, প্রকাশ্যেই ঘোষণা দিলেন হামাসকে দেওয়া তুর্কি সহায়তার। তুর্কি প্রেসিডেন্ট জানান, তুরস্ক তার সাধ্য মতন হামাসকে সব সময় সহায়তা করে যাবে। এই সময় তুরস্কের হাসপাতালগুলোতে কয়েক হাজার হামাস যোদ্ধা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বলেও তিনি জানান। রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, যখন হামাসকে সন্ত্রাসী সংগঠন বলা হবে তখন তুরস্কের আপত্তি থাকবে। আমি কখনোই হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করি না। আমি এখনো পর্যন্ত হামাসকে ধাপে ধাপে অনুসরণ করছি। আমার দেশে, আমাদের হাসপাতালে হামাসের 1000-এরও বেশি সদস্য রয়েছে। তারা সবাই চিকিৎসাধীন এবং আমরা এভাবেই কাজ চালিয়ে যাচ্ছি। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, যুদ্ধ শেষে গাজায় যে পরিকল্পনা করছে, কি ধরনের পরিকল্পনা সেটা যুক্তরাষ্ট্র কি ধরনের পরিকল্পনা করছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলা ধ্বংসনগরীতে পরিণত হয়েছে গাজা। ইসরায়েলের হামলায় নিন্দা জানিয়ে আসছে বহু দেশ, তবুও হামলা অব্যাহত রেখেছে তারা। এবার উপত্যকায় যুদ্ধের পর নিজের পরিকল্পনা জানিয়েছেন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার অর্থাৎ 16 মে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়েছে। প্রতিবেদনে কি বলা হয়েছে আমরা দেখে নেব। গাজায় যুদ্ধ শেষ হলে উপত্যকায় শান্তি রক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই বাহিনী নীতি মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাবও কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, গাজায় যুদ্ধ শেষ হলে হামাসকে ঠেকাতে এবং উপত্যকাকে নিরাপদ করতে এমন পদক্ষেপের পরিকল্পনা তারা করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের এই প্রস্তাব মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো বিবেচনা করে দেখছে, তবে তারা এজন্য একটি শর্ত দিয়েছে। এমন কোন প্রস্তাব বাস্তবায়নের আগে 3টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের থেকে স্বীকৃতি চায়। প্রতিবেদনে বলা হয়, গাজায় শান্তি রক্ষী বাহিনীতে নিজের সেনা যুক্ত করার প্রস্তাব সৌদি আরব সহ অন্য আরব দেশগুলিতে নাকচ করে দিয়েছে, তবে তারা উপত্যকায় এক ধরনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পক্ষে সায় দিয়েছে। কেননা যুদ্ধ শেষে গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পর সেখানে আর কোনো সেনা থাকছে না।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছে। পশ্চিমা এক কর্মকর্তা জানান, ইসরায়েল এটি নিয়ে কারোর সঙ্গে কথা বলতে চায় না। আরব দেশগুলো পশ্চিমা দেশগুলোর কাছে ফিলিস্তিনের স্বীকৃতির দাবি চেয়েছে, যদিও পশ্চিমাদের মধ্যে খুব কম দেশ এই স্বীকৃতি কাছাকাছি রয়েছে। চলে আসছি পরবর্তী আরো একটি খবরের আলোচনায়। কেন গাজায় পারমাণবিক বোমা ফেলতে বললেন মার্কিন সিনেটর? গাজায় 7 মাস ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। রাশিয়ান সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়েছে। মার্কিন ওই সিনেটর বলেন, চলমান অস্তিত্বের যুদ্ধে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের জয় পাওয়ার জন্য তাদের যা প্রয়োজন তাই করতে হবে। তিনি বলেন, ঠিক যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা ফেলাও ন্যায়সঙ্গত ছিল। রোববার এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় বেসামরিক হতাহতের জন্য হামাস দায়ী। এই যুদ্ধে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তিনি ইসরায়েলকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানান, আর সেটা যে কোনো মূল্যেই হোক না কেন তার চাই। গ্রাহাম বলেন, পার্ল হারবারে হামলার পরে যখন আমরা জাতি হিসেবে জার্মান এবং জাপানিদের সঙ্গে যুদ্ধের ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম, আমরা হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক অস্ত্র দিয়ে বোমা হামলা করে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সুতরাং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা প্রয়োজন তাই করতে হবে। তিনি বলেন, ইসরায়েলকে পারমাণবিক বোমা দেওয়া উচিত যাতে করে তারা এই যুদ্ধ শেষ করতে পারে। তারা এখানে হারতে পারে না। আসছি পরবর্তী নিউজ আপডেটে। আলোচনায় রইল, আমাদের ভূমি থেকে ইসরায়েল মুছে দেওয়া অবশ্যম্ভাবী। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটি ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরায়েলের মুছে যাওয়ার বিষয়টি নিশ্চিত এবং চূড়ান্ত পরিণতিতে ইসরায়েলের কোনো রকম অস্তিত্ব থাকবে না। গত বুধবার নাকবা দিবসের বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে হামাস নেতা একথা বলেন। 1948 সালের এই দিনে পশ্চিমা ষড়যন্ত্রে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলের মাধ্যমে অবৈধ ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। সেই সময় রাতারাতি ফিলিস্তিনের অন্তত 7.5 লাখ মানুষকে উদ্বাস্তু করা হয়েছিল, যারা আজও মাতৃভূমিতে ফিরতে পারেনি। এই দিবসকে ফিলিস্তিনিরা নাকবা বা বিপর্যয় দিবস হিসেবে স্মরণ করে। হামাস নেতা বলেন, আমাদের ভূমি থেকে ইসরায়েল মুছে যাবে, এটি পবিত্র কুরআনের কথা, যা অবশ্যম্ভাবী এবং ঐতিহাসিকভাবে সত্য। তারা ফিলিস্তিনি জাতি এবং পবিত্র স্থানগুলোকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিন ইস্যু আমাদের সচেতন জনগণ সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে রয়েছে। ইসমাইল হানিয়া আরো বলেন, গত 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে যে অপারেশন আল আকসা পরিচালিত হয়েছে তা ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতা আন্দোলনের পটভূমি হিসেবে কাজ করবে। এই অভিযানের মধ্য দিয়ে ফিলিস্তিনের যোদ্ধারা ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত শক্ত ঘাঁটিগুলোতে ঢুকে পড়েছে এবং তারা একসময়কার অপরাজেয় ইসরায়েলি বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ইহুদিবাদী ইসরায়েল কিভাবে ফিলিস্তিনি জনগণের ওপর, বিশেষ করে নারী এবং শিশুদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অপরদিকে অন্য একটি খবর যা আমাদের আলোচনাতে শোনাবো তা হলো, কেন হাজিদের স্বাগত জানাচ্ছে নারীরা। হাজিদের স্বাগত জানাতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটিতে হাজিদের স্বাগত জানাতে এবার নারীরাও অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার অর্থাৎ 16 মে গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে কি কি জেনে নেব। মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজ যাত্রীদের স্বাগত জানাবেন নারীরা। শুধু তাই নয়, বিভিন্ন দেশের ও ভাষাভাষী তীর্থযাত্রীদের স্বাগত জানাতে এইসব নারীদের কয়েকটি ভাষা ব্যবহারে দক্ষ করে তোলা হচ্ছে। গালফ নিউজ জানিয়েছে, হজ যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে সৌদি নারীদের প্রশিক্ষণের একটি ভিডিও ভাইরাল করা হয়েছে। এতে দেখা যাচ্ছে বিমানবন্দরের ভেতরে নারীরা ইংরেজি, ফরাসি, তুর্কি এবং ইন্দোনেশিয়ার কিছু ভাষা সহ আরো বিভিন্ন ধরনের ভাষায় স্বাগত জানানোর উক্তিগুলোর প্রশিক্ষণ নিচ্ছেন। ভিডিওতে আরো দেখা যায় বিমানবন্দরে এইসব নারীদের উপস্থিতি প্রশংসা করেছেন মদিনার আমির সালমান বিন সুলতান। সম্প্রতি তিনি হজ যাত্রীদের অভ্যর্থনা জানানোর বিষয়ে কর্তৃপক্ষের প্রস্তুতি পরিদর্শনে বিমানবন্দর গিয়েছিলেন। অপরদিকে আরো একটি বিশেষ আলোচনার খবর হলো, দুবাইয়ে বিদেশিদের গোপন সম্পদ তালিকায় যে
394 জন বাংলাদেশি রয়েছেন, তাদের আলোচনা রইল। বিশ্বের বিভিন্ন দেশের বর্ণাঢ্য ব্যক্তিরা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এই তালিকায় অন্তত 394 বাংলাদেশির নাম রয়েছে। তাদের 641টি বাড়ি রয়েছে, যার মূল্য 2636 কোটি টাকা। সম্পত্তির মালিকের এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছে বড় ব্যবসায়ী, এমনকি বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী এবং অপরাধীরাও বিপুল সম্পদের মালিক সেখানে। মঙ্গলবার অর্থাৎ 14 মে এই তালিকা প্রকাশ করেছে একটি বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্প। তালিকায় ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পাশাপাশি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পরিবারের সদস্যরাও রয়েছেন। তালিকায় দেখা গেছে দুবাইয়ে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে ভারতীয়দের। সেখানে 29,700 ভারতীয় নাগরিক, 35,000 প্রপার্টির মালিক পাকিস্তানিরা রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে দেশটির 17,000 নাগরিকের, দুবাইয়ে 23,000 প্রপার্টি রয়েছে। এর বাজার মূল্য $1,250 কোটি। এই তালিকায় বাংলাদেশিদের নাম রয়েছে। যে সমস্ত নাগরিকদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি, তবে সংবাদে যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে বাংলাদেশিদের সংখ্যা, সম্পদের পরিমাণ এবং দাম রয়েছে যথেষ্ট। তাদের নিয়ে পৃথক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে পারে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আসুন জেনে নিই পরবর্তী আলোচনার বিষয়, যে 250 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন ভিসার নিষেধাজ্ঞা। নতুন করে ভিসার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এবার উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার 250 সরকারি কর্মকর্তা ও ভিসার নিষেধাজ্ঞা দিয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্যটি জানানো হয়েছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদের ওপর দমনমূলক কর্মকাণ্ড ও অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে দেশটির 250 সরকারি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এছাড়া একই সঙ্গে দেশটির সরকারি 3 সংস্থার উপর নিষেধাজ্ঞাও রয়েছে। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে পুলিশ এবং আধা সামরিক কর্মকর্তা, প্রসিকিউটর, বিচারক এবং সরকারি উচ্চশিক্ষার কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। একই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, হোমল্যান্ড সিকিউরিটি এবং অর্থ বিভাগ নিকারাগুয়া হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সুবিধার্থে চোরাচালান এবং মানব পাচার নেটওয়ার্কগুলো বৈধ পরিবহন পরিষেবাগুলিকে কিভাবে ব্যবহার করছে সেই সম্পর্কে বিমান সংস্থা এবং ট্রাভেল এজেন্টদের অবহিত করার জন্য এটি একটি যৌথ সতর্কতা জারি করেছে মাত্র। সর্বশেষ আমাদের হাতে রয়েছে আরেকটি খবর, সেটা হলো পশ্চিমাদের আতঙ্ক S-400 কতটা শক্তিশালী। বর্তমান বিশ্ব পরাশক্তিগুলো সমরাস্ত্রে কে কাকে ছড়িয়ে যেতে পারবে সেই প্রতিযোগিতায় নেমেছে। সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে রাশিয়ার তৈরি S-400 ট্রায়াম্ফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম রুশ S-400। মার্কিন সামরিক জোটের নাম দিয়েছে S-21 গ্রাউলার।